কি সংবাদ দূত? কিছু খবর আছে? জাহাপনা, একজন ইংরেজ সাহেব আপনার সঙ্গে দেখা করতে এসেছে। ফিরিঙ্গিরা কেন এসেছে আমার সঙ্গে দেখা করতে? ডাকো ডাকো ডাকো, ফিরিঙ্গিদের ডাকো। এটাকে বলে বৈদেশিক বাণিজ্য। বিদেশ থেকে বাণিজ্য আসছে, এটা খুব ভালো লক্ষণ উজির। গুড মর্নিং ইওর হাইনেস, আমি কিছু কথা বলিবার জন্য আসিয়াছি। বলুন বলুন। ইওর হাইনেস, আমরা আপনাদের এই মুর্শিদাবাদে পাটের বিজনেস করিতে চাই। পাটের বিজনেস? হ্যাঁ ইওর হাইনেস, আমরা পাটের বিজনেস করিতে চাই। মুর্শিদাবাদ থেকে পাট লিয়া আমাদের দেশে নিয়ে যাব। সেখান থেকে আমরা জুটে নানা রকম মেটেরিয়াল বানিয়ে সারা ওয়ার্ল্ডে বিক্রয় করিব। বাবা বাবা বাবা, এটা তো খুব ভালো কথা। তাতে আমার কি লাভ থাকবে সাহেব? আমরা জাহাজে করিয়া পাট লইয়া যাইব। এক এক জাহাজে ইওর হাইনেস 10,000 সোনার মোহর দিব। 10,000। বাবা বাবা বাবা, क्या बात क्या बात। আমাদের ইচ্ছা আপনি সবাইকে এই খবর পাঠান, যাতে সবাই আমাদের সাথে বিজনেস করিতে পারে। ঠিক আছে, আমি একটা বৈঠক ডাকি, সবার সাথে কথা বলে আমি খবর দেবো, কেমন? ওকে ইওর হাইনেস, আমরা আপনার লেটারের জন্য ওয়েট করিব। দূত, তুমি কালকেই কৃষ্ণনগরে গিয়ে কৃষ্ণচন্দ্রকে খবর দাও, এখানে মন্ত্রীকে নিয়ে যেন আসে। এসো এসো দূত, বলো বলো নবাব বাহাদুর কেমন আছেন? মহারাজের জয় হোক। নবাব বাহাদুর ভালো আছেন। তিনি আপনার সাথে সাক্ষাৎ করতে চান। আমার সাথে? হ্যাঁ মহারাজ, আপনি আপনার মন্ত্রীমশাইকে নিয়ে ওই বৈঠকে আসবেন। কি ভালো কি ভালো। বেশ ভালোই হবে। রথ দেখবো আর কলাও বেচবো। তাহলে কবে যাব আমরা? খুব তাড়াতাড়ি, যদি পারেন তো আগামী কালই। আজকের মতো তাহলে রাজসভা শেষ হলো। মন্ত্রী, কাল আমরা মুর্শিদাবাদ যাব। আর গোপাল, আমার অবর্তমানে তোমরা সবাই মিলে রাজসভাটা চালিয়ে নিও। আপনি নিশ্চিন্তে যান মহারাজ। আলাপ করিয়ে দিই, ইনি হলেন আমার খুব প্রিয়জন কৃষ্ণনগরের মহারাজ কৃষ্ণচন্দ্র রায়। গুড মর্নিং ইওর হাইনেস, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। হ্যাঁ সাহেব, বলো বলো বলো, তোমাদের কি কথা আছে? আমরা তোমাদের কথা শুনবার জন্যই তো এসেছি। আমরা আপনাদের এখানে পাটের বিজনেস করিতে চাই। সারা বাংলা জুড়ে এই বিজনেস করিব। আমরা প্রতি সপ্তাহে 2 জাহাজ করিয়া পাট লইয়া যাইব। বিনিময় আমরা আপনাদের 10,000 গোল্ডেন কয়েন দিব প্রতি জাহাজে, কেমন? 10,000? ও তো অনেক। মন্ত্রী, তুমি একটু চুপ করো তো। 10,000 মোটেই অনেক নয়। কি বলছো তুমি কৃষ্ণচন্দ্র? জাহাজ প্রতি 10,000 সোনার মোহর তো বেশ অনেকটাই। না নবাব বাহাদুর, আমাদের একটু ভেবে দেখার সময় দিতে হবে। এত তাড়াতাড়ি তো কিছুই বলা যাবে না। আমরা ওয়েট করিতে রাজি আছি। কিন্তু আমরা আপনাদের না শুনিতে চাই না। আমরাও তোমাদের সাথে কাজ করতে চাই, কিন্তু আমাদেরও তো লাভ দেখতে হবে। মহারাজ একেবারে সঠিক কথা বলেছেন। আশা করি মহারাজ জাহাপানাকে বোঝাতে পারবেন। ইওর হাইনেস, আমরা আশা করিব যে আপনি খুব তাড়াতাড়ি আমাদের বাণিজ্যে অনুমতি দেবেন। মহারাজ, আমরা আপনার সাথেও বাণিজ্য করিতে চাই, তাই আপনাদের কৃষ্ণনগরেও আমরা যাইব। বেশ তো, আসবে আমাদের রাজ্যে, আসার জন্য স্বাগত জানাচ্ছি। এই একটি কাজ মহারাজ খুব ভালো করেছেন। আমার খুব সুবিধে হবে। ইওর হাইনেস, আমরা আপনাদের খবরের আশায় রইলাম। নিশ্চয়ই, আমরা আলোচনা করে নিয়ে তোমাদের জানাবো। তোমরা ততদিন আমার বিশ্রামাগারে বিশ্রাম নিতে পারো। নো নো নো, আমরা আমাদের ক্যাম্পে ফিরিয়ে যাইব। ক্যাম্প মিন্স তাঁবু। এখন আপনারা কোথায় তাঁবু খাটিয়েছেন? এখনো আমরা নদীর ধারে ক্যাম্প করে আছি। তাহা হইলে গুড বাই। কি বুঝলে কৃষ্ণচন্দ্র? নবাব বাহাদুর, মোহরের পরিমাণ যদি না বাড়ায়
তাহলে এইটা আমাদের পক্ষে লোকসানের। কেন তোমার মনে হচ্ছে সেইটা একটু বুঝিয়ে বলো তো। নবাব বাহাদুর, ওই 10,000 সোনার মোহরে আমাদের প্রজা, আমাদের চাষি সবাইকে তো দেখা যাবে না। হ্যাঁ, বাণিজ্য সবসময়ই ভালো, কিন্তু দেখতে হবে দুতরফেই যাতে লাভবান হয়। তোমার কি মনে হয় এতে আমাদের কোনো লাভ নেই? না নবাব বাহাদুর, একটু চিন্তা করে দেখুন না, একটু সময় নিন। আমি আপনাকে আমার বার্তা পাঠাবো নবাব বাহাদুর। উফ, এই মহারাজ সব গুলিয়ে দিলেন। না না না, আমাকে মাঠে নামতেই হবে। সাহেবদের সাথে আমাকে কথা বলতেই হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কৃষ্ণচন্দ্র, তুমি তোমার মতন কাজ করো। মহারাজ পারলেন, হ্যাঁ বাঁচলাম। মহারাজ, নবাব বাহাদুরের সাথে কি আলোচনা হলো? ইংরেজ সাহেবরা বাণিজ্যের প্রস্তাব নিয়ে নবাব বাহাদুরের কাছে গিয়েছিল। ওরা আমার সাথেও বাণিজ্যের প্রস্তাব দিয়েছে। কথায় আছে বাণিজ্যে বসতে লক্ষ্মী। দেখেছেন মহারাজ, দেখেছেন সবাই কিরকম বাণিজ্যের পক্ষে রায় দিচ্ছে। আপনি অনুমতি দিন মহারাজ। আমি কখন বললাম যে বাণিজ্যে আমার আপত্তি আছে? কিন্তু আমার কেমন জানি না মনে হচ্ছে ইংরেজ সাহেবরা যে প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবে রাজি হলে আমাদের ক্ষতি, পুরো লাভ ওই সাহেবদের। মাত্র 10,000 সোনার মোহরে জাহাজ ভর্তি করে পাট নিয়ে যাবে দেশে। বলো প্রহরী, বলো কি খবর? মহারাজ, একজন সাহেব এসেছেন, আপনার সঙ্গে দেখা করতে চান। বাবা বাবা বাবা, তার মানে সাহেবরা এখন এখানে ঘাঁটি গেড়েছে। আমার খুব সুবিধে হলো। পাঠিয়ে দাও। যথা আজ্ঞা মহারাজ। এই তো সাহেবরা এসে পড়েছে। আমি সরাসরি কথা বলি যে বাণিজ্য করতে আমরা চাই, কিন্তু যে প্রস্তাব তোমরা দিয়েছো তাতে কিন্তু আমাদের সায় নেই। একদম সঠিক কথা বলেছেন গোপাল, তুমি বৈদেশিক বাণিজ্য নীতির কিছু বোঝো? না না, আমি আদার ব্যাপারী, জাহাজের খবরে আমার কিসের দরকার। তবে কিসে ভালো আর কিসে মন্দ হয় সেটা আমি আপনার থেকে বেশি ভালো বুঝি। গুড মর্নিং ইউর হাইনেস। এসো এসো সাহেব, তারপর বলো তোমরা কোথায় তোমাদের তাঁবু খাটিয়েছো? আমরা আপনার রাজ্যে নদীর ধারে ক্যাম্প করিয়াছি, আমরা ওখানেই আছি। তাহলে তোমরা আমার রাজ্যে এসেই গেলে, হ্যাঁ? বাহ বাহ বাহ। এবার আপনার কথা বলুন, আপনারা আমাদের সাথে বিজনেস করতে ইচ্ছুক আছেন তো? আরে ইচ্ছুক তো আছি, কিন্তু জাহাজ প্রতি 10,000 সোনার মোহর খুব কম, ওটা কিন্তু বাড়াতে হবে। ঠিক আছে, আমরা 2,000 করে বেশি দিব। না না সাহেব, আমাদের চাহিদা জাহাজ প্রতি 25,000 সোনার মোহর। ইহাই আপনার শেষ কথা? হ্যাঁ সাহেব, এটাই আমার শেষ কথা। আমরা নবাবের কাছে যাইব, নবাবকে বলিব। নবাব বাহাদুর আমাকে ভাবতে বলেছেন সাহেব। আমি ভেবে নবাব বাহাদুরকে যা বলবো নবাব বাহাদুর সেটাই করবেন। আমি আপনাকে ভাববার আরো সময় দিচ্ছি। আমি অনেক ভেবে এই কথাটা বলেছি। আমাদের সাথে বাণিজ্য করতে গেলে ওই 25,000 সোনার মোহর লাগবে। তোমরা আমাদের সম্পদ অল্প দামে নিয়ে যাবে, সেটা আমরা কি করে মেনে নেব সাহেব? আমরা ওয়েট করিব, আমরা না শুনিতে আসি না। ওকে, গুড বাই। এইবার আমার খেলা শুরু হবে। এলোমেলো করে দে মা, লুটে পুটে খাইয়ে অবস্থা। ওরে বাবা, মন্ত্রী মশাই কিছু একটা প্যাঁচ কষছেন। না, আমাকে নজরে রাখতে হবে। তার মানে কৃষ্ণচন্দ্র ইংরেজদের প্রস্তাবে রাজি হয়নি। জাহাপানা, কোনো বুঝদার মানুষই এই প্রস্তাবে রাজি হবে না। আমাদের দেশের সম্পদ অল্প মূল্যে নিয়ে তারপর আমাদের দেশেই ওটা বেশি মূল্যে বিক্রয় হবে, এটা কি মেনে নেওয়া যায় জাহাপানা? না, মানা যায় না। আমি আমার কোষাগার দেখতে গিয়ে আমার প্রজাদের ক্ষতি কিছুতেই করতে পারবো না। উজির সাহেবদের জানিয়ে দাও, মহারাজ কৃষ্ণচন্দ্র যেটা বলেছে সেটাই আমার মত, এবং এই মত অনুসারে আমার প্রতিটা অঙ্গরাজ্য চলবে। জো হুকুম জাহাপানা। দেখি যেটা অনুমান করেছিলাম সেটা হয় কিনা। আমার মন বলছে মন্ত্রীমশাই সাহেবদের তাঁবুতে যাবেন। আমার অনুমান তো মিথ্যে হবার নয়। কি গো, এত রাতে কোথাও যাচ্ছ নাকি? গায়ে হাত লাগাচ্ছ, কি ব্যাপার? আমার অনেক কাজ। কাজ
না অকাল। আচ্ছা আচ্ছা, তুমি কি আমার অর্ধাঙ্গিনী? কি মনে হয়? না, কিচ্ছু মনে হয় না। আমার অনেক কাজ, তোমার এই সব ভুলভাল কথায় আমি কান দিই না। এই কানে শুনি আর ওই কানে বার করি, চলি। যা বললে মনে রেখো, এই যে অকাজটা করতে যাচ্ছ, ওটাতে যদি কোনো কারণে তুমি ফেঁসে যাও, তাহলে কিন্তু আমি রক্ষা করতে আসবো না। যদি সব ঠিকঠাক থাকে, আমি আর আমাতে থাকবো না গিন্নি। তুমি জানো না তোমার পায়ে তুমি কিরকম কুড়ুল মারলে। চললাম। তেজ দেখিয়ে গন্ধ ছড়িয়ে চললেন, গন্ধ মুশিক। যা ভেবেছি ঠিক তাই। ওই আসছেন মন্ত্রী। বাবা রে, বাতাসে তো গন্ধ ছড়াতে ছড়াতে আসছেন। যেন মনে হচ্ছে বিয়ে করতে যাচ্ছেন। আতর মাখলে মনটা কেমন হালকা হয়ে যায়, বেশ বেশ পবিত্র পবিত্র লাগে। গিন্নি, তুমি আর কি বুঝবে? তুমি তোমার পথে চলো, আমি আমার পথে চলি। আমিও আপনার পিছন পিছন চলি, দেখি আপনি কোন গলিতে যাচ্ছেন। হ্যাঁ, আমার অনুমানই ঠিক। মন্ত্রীমশাই ওই সাহেবদের সঙ্গেই দেখা করতে যাচ্ছেন। চলুন, আমিও পিছু পিছু যাই, দেখি আপনার মনে কি আছে। ওই তো সাহেবদের তাঁবু দেখতে পাচ্ছি, যাই ঠাকুর ঠাকুর করে ঢুকে পড়ি। হ্যাঁ, আপনি ঢুকে পড়ুন, আমি আরই পাত্র। আমাকে তো আসল খবরটা নিতেই হবে। আমি আসতে পারি সাহেব? হু আর ইউ? তাই মন্ত্রী, মহারাজ কৃষ্ণচন্দ্রর আমি খুব জরুরি খবর নিয়ে এসেছি। ও, তুমি মন্ত্রী আছো? কাম ইন। আন্ডারে আইসো। এইবার আমাকে শুনতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে শুনতে পাবো। তুমি মহারাজ কৃষ্ণচন্দ্রের মন্ত্রী আছো? আগে হ্যাঁ সাহেব। তোমাদের মহারাজ রাজি হইয়াছে? না সাহেব, উনি রাজি হননি। উনি নবাব বাহাদুরকেও সেই কথা জানিয়ে দিয়েছেন। আমরা না শুনিতে চাই না। আমি তোমাদের 10 দিন টাইম দিব। এর মধ্যে যদি নবাব বাহাদুরের মহারাজ রাজি না হন, তাহলে আমরা যুদ্ধ করিব। আরে, তো সাহেবদের হুমকি! বাবা, তোমরা সমুদ্র পেরিয়ে আমার দেশে এসে জোর করে আমাদের সম্পদ কম দামে নিয়ে যাবে, সেটা তো মানা যাবে না। বাবা বাবা বাবা, এটাই তো চেয়েছিলাম। এলোমেলো করে দে মা, লুটে পুটে খাই। সাহেব একদম ঠিক ভেবেছেন, আমি আপনাদের সাথে আছি। আমি আনফেইথফুল ম্যান। তোমার মতো মানুষই আমাদের দরকার আছে। এই দেশে তোমার মতো আনফেইথফুল এন্ড ডার্টি মানুষ যত থাকবে, তত আমাদের ভালো। তা তো দরকার থাকবেই। রতনে তো রতনকেই চিনবে, বুঝছে? আমি আপনাদের সাথে আছি। তা আমাকে কি করতে হবে? হ্যাঁ, তোমাকে মহারাজ আর নবাবকে আমাদের প্রস্তাবে রাজি করাইতে হইবে। মহারাজ যদি রাজি না হন, তাহলে আমরা যাহা চাই তাহা পেয়েই ছাড়ি। আমাদের প্রস্তাবে রাজি না হলে বিপদ আছে। মামার বাড়ির আবদার। তোমরা ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁদ তো দেখনি। এইবার দেখবে। ও দেখবে কি, ঝাঁঝেই মরে যাবে। যা সোনার সোনা হয়ে গেছে, এবার বাড়ি যাই। গিন্নি আমার ভেবে ভেবে সারা হয়ে গেল গো। তারপর কি ঠিক করলেন মহারাজ? কি ঠিক করার কথা তুমি জিজ্ঞেস করছো বলো তো মন্ত্রী? এই ইংরেজদের প্রস্তাবের ও তো কথা হয়ে গেছে, আমি রাজি নই। আরে, আমাদের দেশের তো একটা মান সম্মান আছে। আমার দেশের সম্পদ কেউ কম দামে নিয়ে আমাদের ঠকাবে, সেটা কি হতে দেওয়া যায় না হতে দেওয়া উচিত? কি বলো সভাসদরা, তোমরা এর উত্তর দাও। কখনোই না, দেশের সম্মান আগে। দেশের সম্মান আগে। উনি কিছু বলতে এসেছেন? নতুন করে কি বলার আছে তোমাদের সাহেব? তোমরা কি আমাদের প্রস্তাব মেনেছো? নো ইউর হাইনেস, বরং আমরা আপনাকে ওয়ার্ন করিতে আসিয়াছি। আমাদের শর্ততে রাজি না হইলে আমরা যুদ্ধ করিতে বাধ্য হইব। আপনাদের 10 দিন টাইম, সময় দেওয়া হইল। আমরা নবাব বাহাদুরের কাছে লোক পাঠিয়ে দিয়েছি।
আমরা 10 দিন সময় দিলাম আপনাদের, অনলি 10 ডেজ। জয় ইওর হাইনেস। আমাকে ধমকাচ্ছ সাহেব, আমাকে ধমকাচ্ছ? শান্ত হন জাহাপানা, শান্ত হন। আমরা না শুনিতে ভালোবাসি না, অনলি 10 ডেজ। গুড বাই। আমরা কৃষ্ণনগর যাব পরিস্থিতি নিয়ে আলোচনা করতে, এক্ষুনি। কি গো গোপাল দাদা, এত জরুরি তলব, কি ব্যাপার? শোনো, আমাদের রাজ্যের সীমানার বাইরে ইংরেজ সাহেবরা ঘাঁটি গেড়েছে। ওই ইংরেজরা আমাদের মহারাজকে যুদ্ধের হুমকি দিয়েছে। ইট মারলে তো পাটকেলটি খেতে হবে। আমাদের কি করতে হবে শুধু বলো। ঝাঁঝিয়ে দেব সাহেবদের। তোমাদের কাজ রাশি রাশি শুকনো খড় জোগাড় করা, বস্তা বস্তা, তারপর ভিজিয়ে বস্তায় ভরবি। ঠিক আছে গোপাল দাদু। তুমি যেমন বলবে আমরা ঠিক তেমনই করব গোপাল দাদু। চল আমরা এখন থেকেই কাজে লেগে যাই। আমাদের কাজ কাল রাতে। আমি কাল সকাল থেকে তাঁবুর আশেপাশে থাক। তোরা খুব সকালে মহারাজের কাছে গিয়ে বলবি রাতে নদীর ধারে সাহেবদের তাঁবুর কাছে আসতে। মহারাজকে বলবি কথাটা আর কেউ যেন না জানে, আর মহারাজকে বলবি নাক মুখ ঢেকে আসতে। ঠিক আছে। মহারাজ, আপনাকে খুব চিন্তিত লাগছে, কি হয়েছে? বুঝলে রানী, একটা একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। ইংরেজদের প্রস্তাবে যদি রাজি না হই তবে ওরা যুদ্ধ করবে। আমরা কি প্রস্তুত নই? না, আরে যুদ্ধ মানে তো লাখ লাখ প্রাণ যাওয়া, একটা রক্তক্ষয়ী সংগ্রাম। এ আমি হতে দিতে পারি না। নবাব বাহাদুর বার্তা পাঠিয়েছেন যে তিনি আসছেন। বেশ, এবার আপনারা বসে ঠিক করুন। হেরে যাবেন না মহারাজ, আর কৃষ্ণনগরকে হেরে যেতে দেবেন না। গোপাল কি করছে? আমার বিশ্বাস এই সমস্যা থেকে গোপাল ঠিক রক্ষা করবে। যুদ্ধ লাগবে? এ কি বলছো গো? শুনে তো আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আচ্ছা গিন্নি, সেই বিজ্ঞানী একটা চূর্ণ দিয়েছিল না, যেটা দিলেই সবার বিকট হাঁচি আসবে, হাঁচবে কাশবে, চোখ দিয়ে জল বেরোবে? হ্যাঁ আছে তো, ওটাকে আলাদা করে রেখে দিয়েছি। হ্যাঁ, ওটা কাল আমাকে বার করে দেবে, কেমন? সাবধানে দেবে, ওটা নাকে পড়লেই কিন্তু ঝাঁঝ আর হাঁচি। আচ্ছা ঠিক আছে। এই সাহেব, দেন না 5টা মোহর, আমি বিয়ে করব। ইয়াকে বার করিয়া দাও, ইয়াকে বার করিয়া দাও। আমার কাছে আসবি না মোটে, এলেই কামড়ে দেব। ডেঞ্জারাস ম্যাডম্যান। আয় এই ইয়াকে 5টা মোহর দিয়ে ভাগিয়ে দে, ভাগিয়ে দে। কি মজা, তোরা আজ হবি ভাজা ভাজা। এই একটু খেতে দিবি? এই সাহেব, খুব খিদে পেয়েছে, তাহলে তোকেও একটা বিয়ে দিয়ে দেব। ইয়াকে খাবার দিয়ে ভাগিয়ে দাও। কি ভালো যে লাগছে, সারাদিন এইভাবে পাগলামি করব, তারপর খিদে পেলে খাবারও পাবো, পয়সাও পাবো। আরে মন্ত্রীও আসছে, দেখি ও আবার কি বলে। এই লোকটা, আমাকে 5টা মোহর দে, আমি বিয়ে করব। দূর দূর দূর, সাত সকালে যত উপদ্রব। যা 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 এখান থেকে যা। পয়সাটা দে না, নইলে কামড়ে দেব। উহা যা চাইছে তাহা দিয়া দাও, তারপর কাম ইনসাইড, ভিতরে আসবে। এই নে, যা যা। তোকে আশীর্বাদ করছি, তুই যা যা করতে চাইছিস সব পণ্ড হবে। এর পাগলামো দেখে কোনো লাভ নেই। চলো চলো সবাই তাঁবুর ভেতরে চলো, চলো চলো চলো। আমি গোপাল দাদু, পাগল সেজে আছি। সব এনেছিস? মহারাজকে বলেছিস? বলেছি, মহারাজ নবাব বাহাদুরকে নিয়ে আসবেন। ও, নবাব বাহাদুর এসেছেন, খুব ভালো খুব ভালো। তাহলে কাজ শুরু করে দে। আগে তাঁবুর পাশে ভেজা খড়গুলো রাখ, আর সবাইকে নাকে গামছা জড়িয়ে নিতে বল। গোপাল নিশ্চয়ই কিছু একটা কাণ্ড ঘটাচ্ছে। আমাদের নাক মুখ ঢেকে যখন আসতে বলেছে, তখন কিছু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটবে।
তোমার গোপাল হলো একটা হিরে। আচ্ছা, সাহেবদের লম্বা চওড়া কথা শেষ হবে? কৃষ্ণচন্দ্র, তোমার মন্ত্রীকে দেখতে পাচ্ছি না। আমার তো মনে হয় সে ওই সাহেবদের সাথেই আছে। হ্যাঁ, কিছুদিন ধরে যা তদবির করছিল। সব খড় ঠিক জায়গায় রেখে দিয়েছি। হুড়ুম গুড়ুম তুরুম ত্রাস, সাহেবদের আজ বন্ধ শ্বাস। এই এই এই, এটা কি হলো? এটা কি হলো? আরে আরে বাবা, নাক জ্বলছে রে, নাক জ্বলছে। এত smoke কোথা থেকে আসলো? smoke কোথা থেকে আসলো? হুড়ুম গুড়ুম তুরুম ত্রাস, মন্ত্রী মশাইয়ের হচ্ছে কাশ। কি সাহেব আমাদের সাথে আর লড়তে আসবে? হেঁচে কেসে মরবে। আমি গোপাল, পাগল নই। ওই ওই গোপালের গলা পাচ্ছি। গোপাল, আমরা এসে গেছি। গোপাল, আমিও এসেছি উজিরকে নিয়ে। সাহেবরা এখন হাঁচি আর কাশিতে ব্যস্ত। কি সাহেব আর আমাদের ভয় দেখাবে? কি সাহেব? No, no, please, আমাদিগকে ছাড়িয়ে দাও। For God's sake. তোমরা এখান থেকে চলে যাবে, নয়তো আমাদের প্রস্তাবে রাজি হয়ে আমাদের সাথে বাণিজ্য করবে। No, no, please, আমরা আমরা চলিয়া যাবে আমাদিগকে ছাড়িয়ে দাও। For God's sake. রাইট নাও। আমার মন্ত্রীটাকেও নিয়ে চলে যাও, ওকে আমার দরকার নেই। ওই আনফেইথফুল মানুষকে আমাদের প্রয়োজন নাই। মন্ত্রী মশাই তো সকাল থেকেই আছে, সকাল থেকে শুধু খেয়েই যাচ্ছে। নাক জ্বলছে, নাক জ্বলছে, চোখ জ্বলছে। মহারাজ, বড় জীবনের মতো আমাকে ক্ষমা করে দিন মহারাজ। না, অবিশ্বাসী মানুষকে ক্ষমা করাও অপরাধ। গোপাল খেলা দেখালো বটে। হ্যাঁ, বুদ্ধি আছে ঘটে। ছাঁজে মরে ইংরেজ। কৃষ্ণনগর ছাড়লো তুলে লেজ। সমস্যা সমস্যা জাহাপানা, গম্ভীর সমস্যা। ইংরেজ বণিকদের নজর পড়েছে মুর্শিদাবাদের ওপর। আপনি এরকম নিশ্চিন্তে আছেন? আহা, ওদের যদি নজর পড়েই থাকে তবে নজর ঘুরিয়ে দেওয়া যাবে। ইংরেজ বণিকেরা মুর্শিদাবাদে বাণিজ্য করার জন্য ঘাঁটি গাড়তে আসছে, আর আর আপনি তাদের এত সহজে সরিয়ে দেবেন বলছেন? আমার মগজে কত কি বুদ্ধি গজগজ করে সেটা কি তুমি জানো না? তা আবার জানি না, কিন্তু এবার কি বুদ্ধি বের করলেন বলুন দেখি জাহাপানা। জানতে পারবে, সব জানতে পারবে। তার আগে বলো দেখি, কোন রাজ্যের খাজনা আদায় বাকি? আগে জাহাপানা কৃষ্ণনগরের। বটে, কিন্তু কারণটা কি? মহারাজ কৃষ্ণচন্দ্র নাকি প্রজা কল্যাণমুখী কাজে অর্থ ব্যয় করেন, প্রজাদের ভালো করতে গিয়ে আমাদের অবস্থা একেবারে কালো করে দিচ্ছে। চিন্তা নেই, এবার এই প্রজাদের ভালো করতেই এমন দুজনকে কৃষ্ণনগরে পাঠাবো যারা ছুঁচ হয়ে ঢুকবে আর ফাল হয়ে বেরোবে। আজ যেন মনে হচ্ছে মহারাজ বেশ খানিক চাপে আছেন। থাক মন্ত্রী মশাই, এই চাপ কমানোর জন্য আপনাকে আর খাপ খুলতে হবে না, শেষে হিতে বিপরীত হয়ে যাবে। তোমরা থামবে এবার? ঠান্ডা মাথায় আমাকে একটু ভাবতে দাও দেখি। কিন্তু আপনার ভাবনার গতি প্রকৃতি তো আমরা কিছুতেই ঠাহর করতে পারছি না। কোনো বাইরের শত্রুর আক্রমণ নাকি প্রজা অসন্তোষ মহারাজ? নবাব খবর পাঠিয়েছেন দুজন ইংরেজ বণিক এই এলো বলে। আমি যে কি করি। গুড আফটারনুন মহারাজ। আমরা মুর্শিদাবাদ থেকে স্ট্রেইট আপনার কাছে চলিয়ে এলাম। দিস ইজ ফর ইউ মহারাজ। আমার জন্য প্রীতি উপহার করেছেন কি? এই না মানে এটা তো সেই একেবারে ফিরিঙ্গি দেশ থেকে। যা পাচ্ছেন নিয়ে নিন মহারাজ, পছন্দ না হলে আমি তো আছি, আমাকে না হয় পত্রপাঠ সব চালান করে দেবেন। সাথে কি বলে, চোরের মন বোঁচকার দিকে। এনিওয়ে, আমি এবার একটা গুড নিউজ দিব সবাইকে। সবাই শুনুন, বিদেশি লগ্নিতে শিল্প গড়িয়া উঠিবে কৃষ্ণনগরে। কৃষ্ণনগরের পপুলারিটি চারিদিকে ছড়িয়ে পড়িবে। এরা আবার বলে কি?
কৃষ্ণনগর বিখ্যাত হয়ে যাবে। তাহলে আর আপনাকে দেখে কে মহারাজ? তখন দেখবেন নবাবও দুবেলায় 4 বার আপনাকে সেলাম ঢুকছে। আমি কিন্তু সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছি মহারাজ। এখনই এত মাতামাতি না করে কদিন একটু দেখে নিলে হয় না? তুমি থামো তো গোপাল, খালি খালি সব ব্যাপারে তালগোল পাকানোর চেষ্টা করো। হ্যাঁ হ্যাঁ গোপাল, এবার ভুলভাল ভাবা বন্ধ করে ওদের তালে তাল মেলাও বড়। যা বুঝছি তাতে কৃষ্ণনগরের ভালো বই খারাপ হবে না। দেখুন কি হয়। তবে একবার লেজে গোবরে হয়ে গেলে কান্নাকাটি করা ছাড়া আর কোনো উপায় থাকবে না মহারাজ। থাকবে কি থাকবে না সেটা পরে বুঝবো। তবে আপাতত বিদেশি বণিকদের দেখাশোনার দায়িত্ব মন্ত্রী তোমার। আর গোপাল, তুমি বরং কদিন রাজসভায় আসা বন্ধ করে বাড়িতে ফিরে গিয়ে বিশ্রাম নাও। আমি বেশ বুঝতে পারছি তোমার এখন বিশ্রামের প্রয়োজন। কই গো গিন্নি, কই দেখি কি রেধে বেড়ে রেখেছো, দাও দেখি। কদিন পরে খাওয়া দাওয়া আদৌ জুটবে কিনা কে জানে। ঘরেতে ঢুকতে না ঢুকতে খাই খাই করছো। বলি ব্যাপারটা কি বলো তো? আর খাবার জুটবে নাই বা কেন? না 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 না, ব্যাপারটা তো আমার ভালো ঠেকছে না। তোমার ঠেকা ঠেকিতে আর কি হবে গিন্নি? ওদিকে মহারাজের সঙ্গে যখন ঠোকাঠুকি লাগবে তখন দেখবে কি একটা কেলেঙ্কারি হয়। এই কি হয়েছে খুলে বলবে নাকি বলবে না? তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে মহারাজের কাছে খুব ধমকে এসেছো। এই ঠোকাঠুকির কথাই বলছো নাকি বলো তো? আরে আমার কি হয়েছে সেটা বড় কথা নয় গিন্নি। কথা হলো মহারাজ বুঝতে পারছেন না। এর ওপর মন্ত্রী যদি ঘোলা জলে মাছ ধরতে যায় তবে অবস্থা আরো বিগড়ে যাবে। হায় 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 হায়, কি সব উল্টো পাল্টা কথা বলছো গো তুমি? আমার যে সব গুলিয়ে যাচ্ছে গো। না না না, কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। ইউ মন্ত্রী, তুমি আমাদের কৃষ্ণনগর ঘুরাইতে পারিবে? তুমি আমাদের হেল্প করিলে আমরা তোমাকে মোটা পুরস্কার দিব, মোহর দিব। এইটার এমন কি কাজ? আমি যখন আছি তখন গোটা কৃষ্ণনগর একেবারে ঘুরপাক খাইয়ে দেবো। কোনো চিন্তা করবেন না। ভেরি গুড, তুমি তো বহুত আচ্ছা আদমি আছো। তোমার মতো লোক থাকলে আমাদের কাজ করতে সুবিধা হবে। এবার তুমি আমাদের দেখাও তো কোন জমিতে 2 টাইমস মানে দুবার ফসল হয়, কোনখান থেকে ওই যোগাযোগ ব্যবস্থা ভালো আছে। দেখাবো তো, দেখাবো, সব দেখাবো। আরে আরে দেখ 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 দেখ, সাহেব বাবুরা আমাদের গ্রামে এসেছেন। আমরা এখানে ব্যবসা করিতে চাই, কুড়ি বানাইবো, তোমাদের কাজ দিব। তোমরা আমাদের জমি দিবে আর আমরা তোমাদের মোহর দিব, ভালো ভালো খাবার দিব, জামা কাপড় দিব। বুঝাও মন্ত্রী, তুমি ওদের বুঝাও। সে কি আর ওরা বুঝতে পারছে না? সাহেবরা এখানে ব্যবসা করলে তোমরা লাভের মুখ দেখবে, এটা কি তোমাদের বুঝিয়ে দিতে হবে গো? না না না, সেটা তো আমরা ভালো মতোই বুঝতে পারছি। অল্প একটু জমি দিলেই অনেক অনেক মোহর আসবে। এই তো সাহেবরা জমি বাচ্ছে, আর তোমাদেরও ভালো দিন আসছে। বুঝাও বুঝাও, আরো ভালো করিয়া বুঝাও। তুমি ওদের বুঝাইবে আর আমরা তোমাকে উপযুক্ত ভাগ দিব। এসব কি হচ্ছে রে? মন্ত্রী মশাই তো সাহেবদের বগল দেবা করে ঘুরে বেড়াচ্ছে। শুধু ঘুরে বেড়াচ্ছে, তার সঙ্গে সঙ্গে তো জায়গা জমিও দেখাচ্ছে রে। আর যে কজন গ্রামবাসী জুটেছে তাদেরও কবজা করে ফেলেছে। চল চল, আর দেরি না করে এক্ষুনি গিয়ে দাদুকে খবরটা দি। না গিন্নি, এবার মনে হচ্ছে বসে থেকে থেকে হাড়ে দুব্বো ঘাস গজিয়ে যাবে। যেমন কর্ম তার তেমনি ফল। করো করো, আরো মহারাজের সঙ্গে কথা কাটাকাটি করো। আমি আবার কোথায় কি কাটলাম? আমি তো শুধু বিদেশি বণিকদের থেকে সাবধান করে দিচ্ছিলাম, আর তাতেই তো মহারাজ বিগড়ে গেলেন। বিদেশি বণিকরা আজ আছে কাল নেই, তাদের নিয়ে তোমারই বা এত মাথা ব্যথা কিসের শুনি? না গো দিদা, ওরা শুধু শুধু আসেনি, নিশ্চয়ই ভেতরে ভেতরে কিছু একটা করছে। হ্যাঁ, কথা শুনে আর দেখে যা বুঝলাম তাতে মনে হলো ওরাও জমি খুঁজছে। মন্ত্রী মশাইও সবাইকে বোঝাচ্ছে। তোরা বলে কয়ে ওই বণিকদের একবার এদিকে নিয়ে আসতে পারলি না, তাহলে তো আমাদের কপাল খুলতো। কপাল খুলতো না পুড়তো সে আর তুমি কি বুঝবে গিন্নি? না না, আমি আর কি বুঝবো? বোঝো তো খালি তুমি। বেশি বুঝে বুঝেই তো এই অবস্থা। কিন্তু আমরা এখন তাহলে কি করব? আপাতত আমাকে যেমন বললি তেমনি খবরটা বাবা আর গ্রামের বাকিদের দিয়ে গিয়ে
জমি কেড়ে নেওয়ার খবরটা আগে ভালো করে ছড়িয়ে পড়া দরকার। খবর কি মন্ত্রী? মানে এই ইংরেজ বণিকদের যত্ন আপ্যায়ন সব ঠিক করে হচ্ছে তো? সে আর বলতে মহারাজ, আমি তো একেবারে ওদের ছায়া সঙ্গী হয়ে গেছি। ঘুরছি ফিরছি, ওদের যেমন যা দরকার সব খেয়াল রাখছি। ইওর হাইনেস, আপনার এই মন্ত্রী আমাদের ভীষণ হেল্প করিয়া আছে। আমরা ওর সাহায্যে এখানে কুটি আর কারখানা বানাবার জন্য জমি নির্বাচন করিয়া ফেলিয়াছি। মন্ত্রী নিজে জমির গুণাগুণ বর্ণনা করিয়া দিয়াছে। কোন জমিতে ভালো ফসল হইবে, কোন জমি কত দামে কেনা যাইবে, সব বলিয়াছে। এই সবও বলেছে? সে কি মন্ত্রী? হ্যাঁ মানে কেউ জানতে চাইলে আমি তো আর না বলতে পারি না, তাই আর কি। আমরা ঠিক করিয়াছি গঙ্গা নদীর দক্ষিণ দিকে 300 বিঘা জমি আমরা ক্রয় করিব। উহাই আমাদের পছন্দ আছে। ওরে বাবা, একেবারে অতখানি জমি? অর্ধেক কৃষ্ণনগরই তো নিয়ে নেবে তাহলে। উড়ে এসে জুড়ে বসে একদিনে এত জমি নেবে কিনে, এই ছিল ওদের মনে মনে। না না না, জমির পরিমাণ আর অবস্থান শুনে তো আমি অবাক হয়ে যাচ্ছি। এত জমি দেওয়া যাবে কি করে? দিব না বলিলে তো হইবে না ইওর হাইনেস। আপনি না বলিলে আমরা প্রজাদের কাছে গিয়ে বলিব যে মহারাজা তাদের ভালো চায় না। আর আমরা প্রজাদের উপহার দিয়া এমন ব্যবস্থা করিয়াছি যে প্রজারা আমাদের কথা শুনিবে। মন্ত্রীর সঙ্গে জমির দাম লইয়া দরদস্তুর করা হইয়া গিয়াছে। আমরা যথাসময়ে আসিয়া ডিল ফাইনাল করিব। যা, ওরা তো চলে গেল, কিন্তু যা বলে গেল তাতে তো খুব একটা সুবিধে লাগলো না। আর কি করে লাগবে? কল যা খাটানোর সে তো মন্ত্রী খাটিয়ে দিয়েছে। নিজে ঘুরে ঘুরে সব ভালো ভালো জমি ওদের পছন্দ করিয়েছে। শুধু তাই নয়, সেই সব জমি সম্ভবত জলের দরে পাওয়া যাবে বলে কথাও দিয়েছেন, তাই না মন্ত্রী মশাই? না 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 না, কাজটা কিন্তু তুমি মোটেই ভালো করনি মন্ত্রী। এইভাবে কৃষ্ণনগরের সম্পদ বিদেশি বণিকদের হাতে তুলে দেওয়াটা ঠিক হবে না। মহারাজ যাই বলুক, আমি কিচ্ছুটি বলবো না। যাই হলো আর তাই হলো, বণিকদের সাথে রফা করে নিজের আখের তো গোছানো হলো। এখন আর মন্ত্রীর মুখে কথা নেই। ও, আমি যে এখন কি করি? আপনি যাই করেন আর তাই করেন, আমি জানি আমাকে এখন কি করতে হবে। এই যে সবাই হাত গুটিয়ে থাকলে হবে না বাপ। বাঁশ গাছের শুকনো ডাল নিয়ে এসে পুরো জায়গাটা ঘিরে ফেলতে হবে। এই তো আমরা কাজে লেগে পড়েছি। একটু সময় দিন, ঠিক ঘিরে ফেলবো। তবে আমাদের যে মোহ দেবেন বলেছিলেন সেটা তো এখনো পেলাম না। আরে ওহো, সেসব কি পালিয়ে যাচ্ছে নাকি? পাবি পাবি, সব পাবি। এখন কাজের কাজটা কর দেখি। না না, আমরা আমাদের জমি ছাড়বো না, কিছুতেই না। তুমি চলে গেলে আমরা খাবো কি? ওইসব জমি ওই ইংরেজ বণিকদের হাতে তুলে দিলে আমরা তো সব পথের ভিখারি হয়ে যাব। এই জমিতে সোনা ফলে, তাই আমরা সেই সোনার ভাগ ছাড়বো না। সোজা কথায় কাজ না হলে কাজ কি করে করাতে হয় সে তো আমার ভালোই জানা আছে। এই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? ভাগা ওদের, ভাগা। এইরকম লোক থাকলে আমাদের সমস্ত এলাকা দখল করিতে কোনো প্রবলেম হইবে না। কেউ আমাদের কিচ্ছুটি করতে পারবে না। বণিক তারাও দেশ বাঁচাও, আমরা আমাদের জমি ছাড়বো না। এই অনাচার আমরা হতে দেব না, কিছুতেই না। না না, আমরা বিদেশি বণিকদের ভরসা করি না। এই যাও 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 তো, এখানে গলাবাজি করে মাথা খারাপ করো না। ভাগো ভাগো এখান থেকে, যাও। সেই তখন থেকে তো একভাবেই বসে রয়েছো, বলি এবার তো একটু নড়াচড়া করো। হ্যাঁ, করবো গিন্নি, করবো, সময় এলেই ঠিক করবো। তা তোমার সেই সময় কখন আসবে শুনি? এই তো এলো বললে। আমার কিছু করার আগে গ্রামের লোকেদের নিজের সমস্যা নিজেদের বুঝতে হবে, বুঝলে গিন্নি? বুঝে গেছি গোপাল দাদা, আমাদের আর কিচ্ছু বুঝতে বাকি নেই। বিদেশি বণিকেরা ফাঁদে ফেলে আমাদের সব জমি কেড়ে নিতে চাইছে। কিন্তু আমরা আমাদের জমি একেবারে ছাড়বো না। ওদের কিছুতেই নিতে দেব না। মন্ত্রীমশাই যেভাবে দাঁড়িয়ে থেকে ভয় দেখিয়ে জায়গা ঘেরাচ্ছে, তাতে তো মনে হচ্ছে মহারাজের কাছে গেলেও কোনো লাভ হবে না। তুমি কিছু একটা ব্যবস্থা করো গোপাল দাদা, তুমিই আমাদের ভরসা। তোমরা চিন্তা করো না, দেশের মাটি মায়ের মতো, সেই মাকে ইংরেজ বণিকের হাতে তুলে দেব না। তবে সমস্যা হলো, মহারাজ না চাইলে আগ বাড়িয়ে কিছু করবই বা কি করে? না না,
এই ব্যাপারটাই এখন আমাকে ভাবাচ্ছে, বুঝলে? এই ছোট মুখে একটা বড় কথা বলি, দেশকে রক্ষা করার সময় না মান অভিমানের কথা ভাবলে হবে না, আগে দেশকে রক্ষা করতে হবে। আর তুমি বসে থেকো না, বসে থেকো না। হ্যাঁ, কথাটা তো তুমি মন্দ বলনি গিন্নি। মহারাজ যদি এখনো বুঝতে না পারেন, তবে ওকে বোঝানোর দায়িত্ব তো আমাকেই নিতে হবে। সেই তখন থেকে দেখছি আপনি আনচান আনচান করছেন, মনে হচ্ছে কিছু একটা কথা বলতে চেয়েও বলতে পারছেন না। কি হলো মহারাজ? তুমি ঠিকই ধরেছ রানী, একটা আফসোস এখন আমায় কুরে কুরে খাচ্ছে। কি আফসোস? গোপালকে রাজসভা থেকে তাড়িয়ে দিয়ে কাজটা সেদিন আমি ঠিক করিনি। গোপাল থাকলে ওই বরং ইংরেজ বণিকদের তাড়িয়ে দিত। আসলে আমি ওই বণিকদের হাবভাব দেখে এমন অভিভূত হয়ে পড়লাম তখন। আমি জানি আপনি যখন নিজের ভুল বুঝতে পেরেছেন তখন ভুলটা শুধরেও নেবেন ঠিক। তবে আমি বলি কি, এখন ভুল ঠিক ভেবে লাভ নেই, বেশি সময় নেই, গ্রামবাসীরা মুশকিলে পড়েছে। তাই ওই বণিকদের কৃষ্ণনগর ছাড়া করতে এখন বরং মিলেমিশে কাজ করতে হবে আমাদের। তুমি এসেছো গোপাল, তোমাকে দেখে আমার যে কি আনন্দ হচ্ছে, কিন্তু তার সঙ্গে মনটাও তো আনচান আনচান করছে। কৃষ্ণনগরে যে ভারী বিপদ, আর এই বিপদের মুখে আমাদের ঠেলছে আর কেউ নয়, স্বয়ং নবাব মহারাজ, নবাব। সেটা কি করে গোপাল? এটা বুঝতে পারলেন না? বণিকরা যে আমাদের কৃষ্ণনগরে আসছে, এই সংবাদটা কিন্তু আপনি নবাবের কাছ থেকেই পেয়েছেন। হ্যাঁ, তাই তো পেয়েছি। ওই বণিকরা নিশ্চয়ই মুর্শিদাবাদেই এসেছিল বাণিজ্য করতে, সেখানে যাতে কোনো অশান্তি না হয় তাই ওদের দায় এই আপনার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। তাহলে এখন আমরা কি করব? তাই যেখানকার সমস্যা সেটা সেখানেই ফেরাতে হবে মহারাজ। হ্যাঁ, ঠিক বলেছ গোপাল, কৃষ্ণনগরে ইংরেজ বণিকদের অনুপ্রবেশ আটকাতেই হবে। কিন্তু বণিকরা তো আর এমনি এমনি যাবে না, আর ওদের নামে যে নবাবকে নালিশ করব সেটিও হবে না। নবাবের হাতও ওদের মাথার উপর আছে। কি করা যায় এখন? দাঁড়ান দাঁড়ান মহারাজ, আকাশের অবস্থা ভালো নয়, এটাকেই যদি কাজে লাগানো যায় তবে মনে হচ্ছে কাজের কাজ হয়ে যাবে। একটা বুদ্ধি এসেছে মাথায়, এবার সাপও মরবে কিন্তু লাঠি ভাঙবে না। তবে যাই করি একেবারে আট ঘাট বেঁধে করতে হবে। যাই দেখি ইংরেজ বণিকদের খাতির করার মতো কিছু হাতে গরম পাওয়া যায় কিনা। এই তো ভোলা ময়রার দোকান খোলাই আছে দেখছি। আরে গোপাল দাদা যে, বলি আজ হঠাৎ মিষ্টি খেতে মন হলো নাকি? না না, ঠিক খেতে নয়, বরং খাওয়াতে মন হচ্ছে। সে ভালো ভালো ভালো, শুধু খেলে হবে, খাওয়াতেও তো হবে নাকি? হ্যাঁ, ওই ইংরেজ বণিকরা তো আর বারবার কৃষ্ণনগরে আসে না, তাই তাদের ঠিক মতো খাতির করতে হবে। দেখি টাটকা কি মিষ্টি বানালে দেখি। এই গরম গরম আর নরম নরম রসগোল্লা আছে, গোটা কুড়ি ওই টপাটপ তুলে দিই তাহলে। দাও দাও দাও, দেরি করো না, তারপর যা কুচির কাজ সেটা আমি করেই ফেলবো। পুরো ব্যাপারটা এখন আমাদের হাতের মুঠোয় চলিয়া আসিয়াছে। ওই মন্ত্রকে টোপ দিয়া কাজের কাজ হইয়াছে। এইবারে ওই মহারাজের মাথায় হাত বুলাইয়া পুরা জমি দখল করিয়া লইব। স্লোলি স্লোলি এই পুরা কৃষ্ণনগর আমাদের হইয়া যাইবে। এইখানে আমরাই রাজ করিব। দাঁড়াও দাঁড়াও, তোমাদের রাজ করার আশায় আমি বাজ ফেলছি। ওই দেখো গোপাল দাদু কেমন বসে ফন্দি আঁটছে দুজনে। ওদের ওই ফন্দি যাতে কাজে না লাগে সেই জন্যই তো আমিও পাল্টা ফন্দি এঁটেছি। শোন, যেমন বলেছি তেমন করে তোরা ওই মিষ্টির হাঁড়ি নিয়ে গিয়ে ওদের দে। কিন্তু তুমিও তো আমাদের সঙ্গে থাকতে পারতে। না না, আমি মিষ্টি নিয়ে গেলে ওদের সন্দেহ হতে পারে, আমার দেওয়া মিষ্টি নাও খেতে পারে, কিন্তু তোরা নিয়ে গেলে তেমন কিচ্ছু ভাববে না। কিন্তু দাদু, তুমি হঠাৎ ওদের মিষ্টি খাওয়ানোর জন্য উঠে পড়ে লাগলে কেন বলো তো? এ কি আর যেমন তেমন মিষ্টি রে, এই মিষ্টি খেয়ে ওরা সুখের ঘুম না দিলে ওদিকে বাকি কাজ যে মাঠে মারা যাবে। এই দেখো আমরা তোমাদের জন্য কি এনেছি। আরে আরে, তোমরা কারা? কি চাই তোমাদের? আমাদের কিছু চাই না, তোমরা এই মিষ্টি খেলেই আমাদের মন ভরে যাবে। তোমরা আমাদের গ্রামে এসে এত উপকার করছো আর আমরা একটু মিষ্টিও খাওয়াবো না, তাই কি কখনো হয়? বাহ বাহ, ভেরি গুড। আমাদের জন্য
মিষ্টান্ন আনিয়াছো। দাও দাও, এখানকার মিষ্টি শুনিয়াছি খুবই ভালো। হ্যাঁ হ্যাঁ, খেয়ে দেখো, আর কখনো ভুলতে পারবে না। এই মিষ্টি খেয়ে এক্ষুনি ওরা ঘুমিয়ে পড়বে, আর এই ফাঁকে ওদিকের কাজটা সেরে ফেলতে হবে। ওরা জেগে থাকলে মাঠে গিয়ে কাজে বাধা দিতে পারত, এখন আর সেটি হবে না। এতক্ষণে নিশ্চয়ই আমার কথা মতো পুটির বাবা লোকজন নিয়ে কাজে লেগে পড়েছে। সবাই এক জায়গায় জড়ো না হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ো, সব দিকেই খুঁড়ে খুঁড়ে গর্ত করে ফেলতে হবে। কিন্তু এত খোঁড়াখুড়ি করে কি হবে গোপাল দাদা? নিজেদের জমি নিজেরাই খুঁড়ে খুঁড়ে নষ্ট করব? এমনটা না করলে যে নিজেরাই পরে গর্তে পড়বে। যাই, ওদিকটায় কি করছে সবাই দেখি। এই যে গোপাল দাদা, যেমন বলেছিলে ঠিক তেমন করেই খুঁড়ে রাখছি। হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস, এরকম করে রাখলেই হবে। তবে বেশ অনেকটা জায়গা জুড়ে খুঁড়তে হবে, বুঝলে? তুমি ভেবো না গোপাল দাদা, আমরা ঠিক করে নেব। তুমি যখন আমাদের ভালোর কথা ভেবে এইরকম করতে বলছো, আমরা কাজ গুছিয়ে দেব। হ্যাঁ, এটাই তো চাই। বৃষ্টি নামার আগে ঝটফট সব সেরে ফেলো। না না, তাড়াতাড়ি হাত চালাও সব। এই তো কাজ প্রায় শেষের মুখে, মোটামুটি যেমন যা গর্ত হয়েছে তাতে কাজ হয়ে যাবে তো। হ্যাঁ হ্যাঁ, তোমরা যতটা যা করার করো, বাকি কাজ প্রকৃতিই করে দেবে। গুড মর্নিং ইউর হাইনেস। আমরা জমির দাম বাবদ মোহর দিতে আসিয়াছি। জমির কাগজপত্র আমাদের আজই চাই। আজই? না মানে জমি যে কারা কারা দেবে সেটাই তো ঠিক হয়নি। অর্থাৎ ইচ্ছের বিরুদ্ধে কারুর কাছ থেকে তো জমি কেড়ে নেওয়া যাবে না। হে, সেসব আপনি ভাববেন না মহারাজ, ওসব আমি সব ঠিক ব্যবস্থা করে নেব। ওদের ভালো মন্দ তো আমাকেই ভাবতে হবে নাকি? সে তো 100 বার। তবে সাহেবদের বলি কি, নেওয়ার আগে জমিটা একবার চোখের দেখা দেখে নিলে হতো না? না দেখে জমি হস্তান্তর করাটা কি ঠিক হবে? গুড পয়েন্ট। চলো তাহলে আরেকবার দেখিয়ে আর লইতে ক্ষতি নাই। এই মরেছে, পেটুক গোপালটা আবার নতুন কোনো ফন্দি আসছে না তো? চলো তাহলে সবাই মিলেই একবার জমি পরিদর্শনে যাই। হ্যাঁ হ্যাঁ, চলুন মহারাজ। এই রে, এটা আবার কি হয়ে গেল? এমন তো ছিল না। আমরা তো এইরূপ জমি দেখি নাই। এই জমিতে কুঠি বানাইবো কি করিয়া? এটা তো তেমন কিছু নয়, বৃষ্টির জল জমে এইটুকু হয়েছে। তাও তো এখনো বন্যার জল ঢোকেনি। তাহলে আর দেখতে হবে না, সব ভাসিয়ে নিয়ে চলে যাবে। সে কি, এই জমি এরূপ? তবে মন্ত্রী মশাইয়ের কাজ আছে বলতে হবে। দেখে দেখে বণিকদের এরকম নিচু একটা জমি গছিয়ে দিয়েছেন। এইটা তুমি ঠিক করিলে মন্ত্রী। দাও দাও দাও, আমরা যে অগ্রিম তোমাকে দিয়েছি উহা ফেরত দাও। তাই নাকি মন্ত্রী? তার মানে ভেতরে ভেতরে এই সবও করে ফেলেছো তুমি? না মানে বিয়ে, আমি তো মানে মানে এক্ষুনি সব বের করে দাও বলছি। বাকি ব্যবস্থা পরে হচ্ছে তোমার। তুমি মোহর ফেরত না দিলে আমরা নবাবকে বলিয়া তোমাকে হাজরি ভরিব। দেখলেন মহারাজ, আমার ষষ্ঠ ইন্দ্রিয় ঠিক নবাবকে বলবে, মানে নবাবের সাথে এদের যোগ আছে। তাই তো দেখছি। তবে এরকমই চোটপাট নবাবের উপরও করুন গিয়ে সাহেব, কারণ ব্যবসা করার সেরা জায়গা তো মুর্শিদাবাদে, গঙ্গার তীরে। নবাব সেটা দেবে না বলেই আপনাদের এখানে পাঠিয়েছে। তাই নাকি? তবে তো নবাব আচ্ছা চাল চালিল। না 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 না, নেভার, উহাকে ছাড়া চলিবে না। আমরা এক্ষুনি মুর্শিদাবাদে যাইয়া ওখানে কুটি স্থাপনের ব্যবস্থা করিব। তুমি বাঁচালে গোপাল। তোমার জন্যই এই যাত্রায় কৃষ্ণনগর বিদেশি মুক্ত হলো। আর তোমাকে ভুল বোঝার জন্য আমাকে আমাকে ক্ষমা করে দাও গোপাল। ছি ছি মহারাজ, এসব আপনি কি বলছেন? দেশের জন্য সবকিছু দেওয়া যায়, কিন্তু কোনো কিছুর জন্যই দেশ বা দেশের মাটি ছাড়া যায় না মহারাজ। আমিও আমার ভুল বুঝতে পেরেছি মহারাজ, আমাকেও ক্ষমা করে দিন। গোপাল আমার চোখ খুলে দিয়েছে মহারাজ। বেশ বেশ, এসো সবাই মিলেমিশে থাকি এবার। শেষ ভালো যার, সব ভালো তার। কি সময় এলো! এক ফোঁটা বৃষ্টি নেই, শুকিয়ে সব দিক জ্বলছে। আমরা খাবো কি বলো তো পুটির বাবা? আকাল 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 আমাদের ছাড়বে না, আমরা কেউ বাঁচবো না। বউ ছেলে মেয়েদের মুখে ঠিক মতো ভাত দিতে পারছি না। ভগবান ভগবান, একটু বৃষ্টি দাও ভগবান।
কি হে রাজ জ্যোতিষী, তোমার গণনায় কি আসছে? কবে বৃষ্টি আসবে? মহারাজ, এখন বৃষ্টি আসার কোনো সম্ভাবনা নেই। মহারাজ, একটা যজ্ঞ করুন, ভগবানকে আহুতি দিন, বৃষ্টির জন্য যজ্ঞ। মন্ত্রী, তোমার কি মত? আমাদের তো সব রকমের প্রচেষ্টা করতে হবে মহারাজ। এই তো সুযোগ, এই সুযোগে কিছু কামিয়ে নেওয়া যাবে। অতিবৃষ্টি আর অনাবৃষ্টি ফি বছরই কিছু কামিয়ে নেওয়া যাবে। মন্ত্রীমশাই, আমরা বিপদে পড়লে ঈশ্বরকে স্মরণ করি, এটা খুব স্বাভাবিক ঘটনা, কিন্তু অহেতুক খরচ করে হোমযজ্ঞ করা আমি সমর্থন করলাম না। এইগুলোকে বলে প্রাকৃতিক বিপর্যয়। আমরা গাছ কাটছি, পুকুর ভরাট করছি, এগুলো আমাদের পাপের শাস্তি। হ্যাঁ মহারাজ, মানুষ দুঃখে পড়লেই দুঃখ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ঈশ্বরের আরাধনা করেন। আমরা এখন সংকটে পড়েছি মহারাজ, আমাদের হোম যজ্ঞ করাটা যুক্তিযুক্ত বলেই মনে হয়। ঈশ্বর মানুষের পরীক্ষা নেন মন্ত্রীমশাই। একটা গল্প শুনুন। গোপাল, গোপাল, তুমি তোমার চিরকালীন পেশা ছেড়ে দিয়ে গল্প কথকের পেশা বেছে নিলে নাকি? ফাঁড় থেকে গল্প কতক, মরে যাই মরে যাই। আহ, এখন এই দুঃসময়ে অহেতুক নিজেদের মধ্যে আক্রমণ প্রতি আক্রমণ করো না তো, সংযত হও। আমি সব দিক ভেবে সবার কথা শুনে এই সিদ্ধান্ত নিলাম যে এই সময়ে আমাদের কোনো বাড়তি খরচ করা হবে না। মহারাজ, এটাই সঠিক সিদ্ধান্ত। ত্রাণ নিয়েও কিছু এদিক ওদিক করতে হবে। মহারাজের আদেশ শিরোধার্য। ত্রাণ নিয়ে কি ভাবছেন মহারাজ? আমি আজ সারা রাত ধরে ভাববো এই অবস্থায় আমার দরিদ্র প্রজাদের জন্য কি করা যায়। আজ আমার সভা এই পর্যন্তই। কাল কিন্তু সবাই খুব তাড়াতাড়ি রাজসভায় আসবে। ঠিক আছে। গোপাল, তুমি পণ্ডিত মশাই আর মন্ত্রী মশাইয়ের চক্ষুশূল হলে। হ্যাঁ, আমার কারণ যদি শুভ হয়, আমার কথায় যদি যুক্তি থাকে, তাহলে এই সমস্ত বিষয়গুলো আমি ঠিক সামলে নেব। এখন দুস্থ মানুষের পাশে দাঁড়ানো দরকার। চোখ রাঙাচ্ছে রোদ, জ্বলছে ফসল মাঠ, মন্ত্রীমশাই নির্বোধ, দিচ্ছেন হোমযজ্ঞের পাঠ। তুমি যথার্থই বলেছ। যাক, মহারাজ যে এই হোম নিয়ে তার মত দেননি, এটা খুবই ভালো লক্ষণ। গোপাল আমার বাড়া ভাতে ছাই ফেলে দিল। মহারাজকে বেশ রাজি করিয়ে আনছিলাম, ওইখানেই জল ঢেলে দিল। সত্যি, নিজেও খেলো না আর আমাদেরও খেতে দিল না। ওই দেখো পণ্ডিত, 3 মক্কেল আসছে, দেখলে গা জ্বলে যায়। কি মন্ত্রীমশাই, কি ভাবছেন? কি আর ভাববো বলো, যিনি ভাববার তিনি ভাবছেন। তাহলে এক কাজ করুন মন্ত্রীমশাই, আপনি আর পণ্ডিত মশাই মিলে হোমযজ্ঞের আয়োজন করুন। ভালোবাসা থাকলে একটু তো দেশের দশের জন্য খরচ করা যায়। তুমি আর বেশি কথা বলো না তো, রাজসভায় অনেক কথা বলেছো, এবার একটু চুপ করে থাকো। আমরা কি করব সেটা আমরা ভাববো। মন্ত্রী মশাই ভাববেন দেশের কথা? বাবা, সেইটা শুনে বুকের মাঝে লাগলো ব্যথা। তুমি কার সাথে কথা বলছো তুমি জানো? আমার লেজে পা দিও না, যখন ছোবল খাবে তখন বুঝবে। ওরে বাবা, সভাকবি, বিজ্ঞানী, পালাও পালাও। মন্ত্রীমশাই এক বিচিত্র দুপে জীব। উনি কথা বলেন মানুষের ভাষায়, দেখতেও মানুষের মতো, কিন্তু লেজ আছে। পান থেকে চুন খসলে, মানে ওই লেজে পা পড়লে ফস করে ছোবল। আর ছোবল দিলেই শেষ, তখন রাজবৈদ্য আমাদের শ্মশান যাত্রা আটকাতে পারবে না। চলো ভাই, চলে যাই, এইখানে আর না। ছবল মারবেন মন্ত্রী মশাই, লেজে পড়লেই পা। দেখেছেন মন্ত্রী মশাই, গোপালের সাথে সাথে ওই সভাকবি আর বিজ্ঞানী খুব বেড়েছে। ধরাকে একেবারে সরা দেখছে। ঠিক আছে, সময় আমারও আসবে, দিন আমারও বদলাবে, তখন সুদে আসলে সব উসুল করে নেব। চলো। খা
বাবারা খা, পেট ভরে খা। যতক্ষণ ঘরে চাল ডাল মজুদ আছে ততক্ষণ আমি তোদের খাওয়াতে পারবো। হ্যাঁ, তারপর আমি আর জানি না রে। মাঠ পুরো ফাঁকা হয়ে গেছে গো দিদা, বৃষ্টি না হলে উপায় নেই। বাবা মা সবাই কিরকম চুপ হয়ে গেছে। কাঁদিস নি ন্যাপলা, কাল মহারাজ কিছু সাহায্য করবে, আবার সব ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করিস না। তোরা এখন মন দিয়ে খা, লাগলে বলিস আবার দেবো, কিন্তু পেট ভরে খেতে হবে। হ্যাঁ, আরে খেয়ে দে, মুখ হাত ধুয়ে এখানে সবাই শুয়ে পড়বি। বাড়িতে এত রাতে গিয়ে আর লাভ নেই, ঠিক আছে? ঠিক আছে। দীর্ঘ পথশ্রমে খুব ক্লান্ত আমি, একটু জল দিতে পারো? প্রভু, কোনো জায়গায় এক ফোঁটা জলও নেই। আমরা জল সেই কত দূর থেকে নিয়ে আসছি, আমরা তেষ্টা মেটাবো কেমন করে? হ্যাঁ, একটু গলা ভেজালেই আমি আবার চলতে পারবো। এক ঘটি জল দাও। এই নিন প্রভু, এই নিন। আপনি সন্ন্যাসী, আপনি যা বললেন যে আপনি অনেক দূর থেকে আসছেন, শুধু জল খেয়ে কি হবে? দুটো মিষ্টি খান, আমার দোকানের মিষ্টি। এই দারুণ দুর্দিনেও তুমি তোমার ধর্ম ভোলনি, এটা আমি মনে রাখবো বাবা। আর তোমাদের একটা কথা বলি, খুব শিগগিরই আকাশ জুড়ে মেঘ ডাকবে, বৃষ্টি হবে, চিন্তা করো না। বলছেন প্রভু? বলছি, দুঃখের পরে সুখও আছে, এটা চাকার মতো ঘোরে। তোমরা এতদিন দুঃখ ভোগ করেছো, এবার তোমাদের সুখ ভোগের পালা। আচ্ছা, রাজবাড়িটা কোথায়? আমি তোমাদের রাজার সঙ্গে একটু দেখা করতে চাই। এই পথ দিয়ে সোজা চলে যান, সামনেই দেখতে পাবেন রাজপ্রাসাদ। বেশ, রাজ্যবাসীর মঙ্গল হোক। আমাদের আর ভয় নেই, কিছুদিন পরে বৃষ্টি আসবে। সন্ন্যাসীর কথা কখনো মিথ্যে হয় না। আজ সভা শেষ হওয়ার পর আমার প্রজাদের, মানে দরিদ্র প্রজাদের হাতে কিছু অর্থ আমি দেব। পয়সার কথা শুনলেই মনটা কেমন কেমন করে ওঠে। আমি তো মন্ত্রী, আমার হাত দিয়েই পয়সা বিতরণ হবে নিশ্চয়ই। তাহলে এখান থেকে কিছু কিছু মোহর সরানো যেতে পারে। কি হলো মন্ত্রী, তুমি আবার ভাব জগতে চলে গেলে কেন? আহা, বেশি না ভেবে যেটা করা উচিত সেটাই এক্ষুনি করো না। আগে কি করব সেটা তো বলে দিন। ঘেরা পেটাও, সারা রাজ্যে জানিয়ে দাও আজ বিকেল থেকে কাল বিকেল পর্যন্ত আমি রানীমার হাত দিয়ে আমার রাজ্যের সব দরিদ্র মানুষের হাতে কিছু মোহর এবং কিছু খাদ্যবস্তু দেব। যাও যাও যাও, এখনই প্রচার করতে শুরু করো। কি হয়েছে প্রহরী, কোনো খবর আছে? মহারাজ, এক সন্ন্যাসী রাজসভাতে আসতে চান আপনার সঙ্গে দেখা করতে। ওই শুরু হলো, এই সব সন্ন্যাসীদের খেয়ে দে কাজ নেই, এই অবস্থাতেও ওনাদের সাহায্য করতে হবে। প্রহরী, ওই সন্ন্যাসীকে বিদায় করো, বলো মহারাজ এখন খুব ব্যস্ত। যখন যে কাজটা করতে হবে ঠিক তার উল্টো কাজটাই মন্ত্রী মশাই করবে। তার মানে এই দুর্দিনে রাজকোষ থেকে কিছু সাহায্য করতে হবে, এটা তোমার মত? আপনি বুঝলেন কি করে যে সন্ন্যাসী সাহায্য চাইতে আসছেন? দরজা থেকে সন্ন্যাসীকে ফিরিয়ে দিলে রাজ্যের অমঙ্গল হয়, সে বোধটুকু নেই আপনার? মন্ত্রী, তুমি কোথায় আমায় সঠিক মন্ত্রণা দেবে, না তার বদলে তুমি যন্ত্রণাই দিচ্ছ ক্রমাগত। গোপাল, তুমি ঠিক বলেছ, সন্ন্যাসীকে আমার ডাকা উচিত। যাও, সসম্মানে সন্ন্যাসীকে নিয়ে এসো। মন্ত্রী মশাই যন্ত্রণা দেন মন্ত্রণা ছেড়ে, উল্টো পাল্টা অনেক কিছু বলেন মাথা নেড়ে। মহারাজের জয় হোক। মহারাজ, আমি একটা প্রস্তাব নিয়ে আপনার কাছে এসেছি। না, আমি কোনো সাহায্য চাইতে আসিনি, আপনার জানাটা ভুল। না সন্ন্যাসী ঠাকুর, আমি ঠিক ওই রকম ভাবতে চাইনি। আমি কি আমার মন দিয়ে সবকিছু করতে পারি মন্ত্রী মশাই? আপনার মনের চলাচল
সেটাও আমি জানি, তবে ওই কথা থাক, আমরা কাজের কথায় আসি। হ্যাঁ বলুন, কাজের কথাই বলুন। আপনার আশীর্বাদ আমাদের খুব প্রয়োজন। আমাদের রাজ্য খরার মধ্যে দিয়ে চলছে। আমি আশার বাণী দিতে এসেছি। দুঃখের পরে সুখ অবশ্যই আসে, কিন্তু সেই সুখকে আনতে হয়। এখানেও সেই সুখকে আনতে হবে মহারাজ, নিজের বুদ্ধি আর বিবেচনা দিয়ে। বুদ্ধি বিবেচনা, তার মানে আমাকে প্রয়োজন। তাই নাকি মন্ত্রী মশাই? ঠিক আছে, দেখা যাক আপনার বুদ্ধি বিবেচনা কি বলে। আমি একটা গল্প বলবো, গল্প বলার পর আমি একটা প্রশ্ন করব, আর সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে আগামী 24 ঘন্টার মধ্যে আকাশ জুড়ে বৃষ্টি আসবে। আর যদি মন্ত্রী মশাই আপনি উত্তর দিতে না পারেন, তবে আপনার খুব ক্ষতি হবে, কারণ আপনি আমাকে না জেনে বিচার করেছেন। তার তো একটা শাস্তি আছে। ক্ষমা করুন। আগে মন দিয়ে আমার গল্পটা শুনুন। সমস্ত সভাসদদের বলছি, তারাও মন দিয়ে গল্পটা শুনুন। বলুন সন্ন্যাসী ঠাকুর, আপনি নিঃসংকোচে গল্পটি বলুন। নন্দন নামে এক দরিদ্র চাষির পুত্র ছিল। অনেক কষ্টে, অনেক দুঃখে, বিবাহের অনেক বছর পর নন্দনের জন্ম হয়। তার বাবা মা তাকে খুব আদরের সাথে, স্নেহের সাথে লালন পালন করে বড় করেন। এমনিভাবে দিন কাটে। শুনুন শুনুন শুনুন, মহারাজ সমস্ত দরিদ্র প্রজাদের কাছে এই বার্তা দিতে চলেছেন যে আজ বিকেল থেকে কাল বিকেল পর্যন্ত দরিদ্র অসহায় মানুষদের অন্ন এবং অর্থ প্রদান করা হবে। শুনুন শুনুন শুনুন। মহারাজের জয় হোক। ঠিক সময় এই সাহায্য। মহারাজ, আপনি দীর্ঘজীবী হন। নন্দন পড়াশোনা করেনি, লেখাপড়ায় তার অভিরুচি ছিল না, কিন্তু সে বিদ্বান এবং পণ্ডিতদের সাথে মেলামেশা করত। পড়াশোনায় ইচ্ছে ছিল না, কিন্তু বিদ্বান লোকেদের সাথে মেলামেশা করতে তার ইচ্ছা করত। মানে সহজে সব কিছু শিখে নেবার ধান্দা। কেন এই কথাটা বলছেন মন্ত্রী মশাই? অনেকেই শিক্ষিত হয় না, কিন্তু জ্ঞানের আকাঙ্ক্ষা তো থাকে। যেমন আমি, লেখাপড়া তো হলো না, তাই বিজ্ঞানী, সভাকবি, পণ্ডিত এদের সাথে একটু বেশি সময় কাটাই, কিছু শিখবো বলে। দারুণ বলেছ গোপাল, একেবারে সঠিক কথা বলেছ। নিন নিন প্রভু, আপনার গল্প বলতে থাকুন। এমনি ভাবে দিন যায়। নন্দনের বয়স সবে 10। একদিন সে অনেক বন্ধুদের সাথে খেলছিল, ঠিক তখন ওই জায়গা দিয়ে একজন পণ্ডিত যাচ্ছিলেন। পণ্ডিতের নাম বিষ্ণু শর্মা। ওদের কাদা মাখা বল পণ্ডিতের গায়ে লাগে। পণ্ডিতের সাদা কাপড়ে কালো ছোপ পড়ে যায়। পণ্ডিত রেগে যান। সবাই ভয়ে ভয়ে চলে গেলে নন্দন কিন্তু দাঁড়িয়ে থাকে। বাহ, সৎ সাহস আছে বলতে হবে। একা দাঁড়িয়ে থাকা চারটিখানি কথা নয়। কি যে চলছে কিছু বুঝতে পারছি না। সন্ন্যাসী এসে গল্প বলছে আর মহারাজ বসে বসে শুনছে। আমার এই গল্প আপনার ভালো না লাগতে পারে মন্ত্রী মশাই, কিন্তু আপনাকে শেষ পর্যন্ত থাকতে হবে। এই কথাটা মনে রাখবেন, কারণ উত্তরটা দিতে হবে, নইলে কিন্তু আপনার সমূহ ক্ষতি। যা ভাবছি তাই দেখি সব হুবহু বলে দিচ্ছে। এ তো মহা মুশকিল হলো। এর সাথে পেরে ওঠা খুব মুশকিল। উনি কিসের জন্য এসেছেন? না 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 বাবা, আর ভাববো না, আর ভাববো না। সেটাই আপনার পক্ষে মঙ্গলজনক মন্ত্রী মশাই। মন্ত্রী, তুমি একটু সুস্থ আর শান্ত হয়ে বসবে, আমাদের কাহিনীটা শুনতে দেবে। মনে রেখো, এই কাহিনীর উত্তর দেওয়ার মধ্যেই আছে আমাদের বাঁচা মরা। অতএব শান্ত থাকো। পণ্ডিত খুব সহজভাবে জিজ্ঞেস করলেন, সমস্ত বদমাশদের মধ্যে তুমি একজন, তা সত্ত্বেও তোমার ভয় হলো না? নন্দন উত্তর দিল, ভয় পেতে হয় যদি, তবে সূর্যকে ভয় পাবো। মনোরম জ্যোৎস্না যে দেয়, সেই চন্দ্রদেবকে কেন ভয় করব? বাহ, ভারী চমৎকার কথা বললো তো। এইখানেই আমার প্রথম প্রশ্ন। মহারাজ, নন্দন এই রকম কথা কেন বলল? কি মন্ত্রীমশাই, আমার প্রথম প্রশ্নের উত্তর দিন। পণ্ডিতকে চন্দ্রদেব বলল কেন নন্দন? কি গোপাল, সত্যি তো, পণ্ডিতকে চন্দ্রদেব বলল কেন? অন্য কোনো নাম দিল না কেন? খুব সহজ উত্তর সন্ন্যাসী ঠাকুর।
ওই পণ্ডিতের গায়ে সাদা পোশাক, চাঁদ সাদা, আর পণ্ডিতের সাদা পোশাকে কালো ময়লা দাগ হলো কলঙ্ক। যাদের গায়ে কলঙ্ক থাকে। একেবারে সঠিক উত্তর। সত্যিই তোমার বুদ্ধি আছে গোপাল। বেশ, এরপর আবার শুরু করি গল্পের দ্বিতীয় ভাগ। রানীমা, রানীমা, খবর এসেছে বৃষ্টির অভাবে আমাদের গ্রামে সবাই খুব খারাপ অবস্থায় আছে। রানীমা, কিছু একটা না করলেই নয়, কিছু একটা না করলেই নয়। আমি মহারাজের সাথে কথা বলছি, দেখছি কিভাবে এই অবস্থার মোকাবিলা করা যায়। শুনেছি রাজসভায় কোনো এক সন্ন্যাসী এসেছেন, তিনি কি কিছু বিধান দিলেন? উনি বলেছেন যে তার প্রশ্নের উত্তর দিতে পারলেই 24 ঘন্টার মধ্যে আকাশ কালো করে মেঘ জমে বৃষ্টি পড়বে। গোপাল দাদা প্রথম প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। বাহ, এখানেও আমাদের গোপাল। তুমি চিন্তা করো না, মহারাজ নিশ্চয়ই কিছু একটা ভাববেন। তুমি কি রাজসভার খবর নিয়ে এসো। যথা আজ্ঞা রানীমা। এরপর নন্দন ওই পণ্ডিতের কাছে তার শিষ্যত্ব গ্রহণ করে। দিন কাটতে থাকে, আর নন্দনের পাণ্ডিত্যের খবর সারা দেশে ছড়িয়ে পড়ে। একদিন সে দেশের রাজা নন্দনকে ডাকেন তার সাথে শাস্ত্র আলোচনার জন্য, এবং সেখানেও নন্দন জয়ী হয়। আর পারা যাচ্ছে না, ভয়ঙ্কর কষ্ট হচ্ছে। কি গুমোট! আমার গল্প শেষের দিকে মহারাজ, আর প্রশ্নের উত্তর দিতে পারলেই 24 ঘন্টার মধ্যে বৃষ্টি আসবে। আপনি কি দেখে বলছেন আমি জানি না, কিন্তু আমি বলছি যে এখন যা অবস্থা তাতে বৃষ্টির যোগ নেই। বৃষ্টি আসবেই। আপনি কি দৈব দিয়ে বৃষ্টি নামাবেন? সেটা দেখাই যাক না। আমরা তো এতক্ষণ অপেক্ষা করলাম, আর একটু অপেক্ষা করি, গল্পটা শুনি। আচ্ছা, আমরা আমাদের গল্পের শেষটা শুনে নিই। সেই দেশের রাজা নন্দনকে নিজের রাজসভাতে স্থান দিলেন এবং তার মেয়ের সাথে নন্দনের বিবাহ দেবেন বলে মনস্থ করলেন। বাহ বাহ বাবা, তার মানে মধুরেণ্য সমাপয়েত? না মন্ত্রী মশাই, এখনো মধুরেণ্য সমাপয়েত হয়নি, এখনো বাকি আছে। ঠিক, নন্দন তার বাবা মাকে নিয়ে এলো। নন্দনকে দেখতে এলো তার গুরু বিষ্ণু শর্মা। বিষ্ণু শর্মা এসে নন্দনকে বলেন তাকে রাজসভাতে বহাল করবার জন্য মহারাজকে বলতে। নন্দন রাজি হয়নি, তাই তো সন্ন্যাসী ঠাকুর? তার মানে নন্দন একজন অকৃতজ্ঞ? সত্যি কি নন্দন অকৃতজ্ঞ? ভালো করে ভেবে চিন্তে উত্তর দেবেন, কিন্তু আপনারা উত্তর দেবেন আর ঝমঝম করে বৃষ্টি আসবে। নন্দন কি উত্তর দিয়েছে সেটা যদি জানা যেত। নন্দন তার গুরুদেবকে বলেছে রাজসভাতে কাজ পেতে বিশেষ যোগ্যতা লাগে, তাই পরীক্ষা দেওয়াটা আবশ্যিক। এই কথা শুনে অবশ্য তার গুরু খুব রেগে যান। রানীমা, সন্ন্যাসী ঠাকুরের গল্প শেষ, এবার প্রশ্নের উত্তর দিতে হবে। এদিকে আকাশ দেখো, আকাশের পশ্চিম দিক কালো হয়ে উঠেছে, বৃষ্টি আসছে। মহারাজ, আপনি কি বলেন? আপনার উত্তর তো পাওয়া গেল না। আমার উত্তর গোপাল দেবে। গোপাল, তুমি যুক্তি দিয়ে, তোমার বুদ্ধি দিয়ে বিচার করে বলো। মহারাজ, নন্দন মোটেই অকৃতজ্ঞ নয়, বরং ও ভীষণ রকম কৃতজ্ঞ। ও নিজের মা বাবাকে তার সুসময়ে মনে রেখেছে। যদি ও অকৃতজ্ঞ হতো তাহলে তার মা বাবাকে ডেকে নিজের কাছে রাখতো। কিন্তু তার গুরুর সাথে যা ব্যবহার করলো তাকে কি কৃতজ্ঞতা বলে? গোপালও তো ওই রকম ঘটনাই ঘটাতো। গোপালের ভেতরেও ওই অকৃতজ্ঞতার বীজটাই আছে। গোপাল একদম সঠিক উত্তর দিয়েছে। গোপাল, তুমি তোমার উত্তরের ব্যাখ্যা দাও। গোপাল, তোমার উত্তরের জন্য আছি বসে, চাদরখানা পেটের উপর বেঁধে কষে। বলো বলো, যে তোমাকে যাই বলুক আমি জানি তুমি যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে ঠিকটাই বলবে। মহারাজ, সন্ন্যাসী ঠাকুরের কথা অনুযায়ী আমাকে বুঝিয়ে বলতে হবে যে নন্দন কেন অকৃতজ্ঞ নয়। প্রথম কথা তো আমি আগেই বলেছি, বাবা মায়ের কথা। তারপর আসি তার গুরুর প্রতি তার এই রকম মুক্তি করার কারণ। কি কারণ? মহারাজ, আপনিই বুঝবেন, কারণ আপনিও একজন মহারাজ। নন্দন জানে তার গুরুদেব কতটুকু জানে, কিন্তু মহারাজ জানে না যে তার গুরুদেব সত্যি অনেক কিছু জানে। যদি গুরুদেবকে পক্ষপাত করে রাজসভাতে নিযুক্ত করত তাতে ঝুঁকি ছিল। কিসের ঝুঁকি?
নন্দনের গুরু যদি তার কাজ দিয়ে মহারাজকে খুশি না করতে পারত, সেখানে নন্দনের প্রতি মহারাজের বিশ্বাস কমে যেত। সেটা হতো নন্দনের মহারাজের প্রতি অকৃতজ্ঞতা। সাধু 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 গোপাল, সাধু। অসাধারণ অসাধারণ তোমার পর্যবেক্ষণ। হ্যাঁ, এবারের মতো না হয় গোপালের বুদ্ধিমত্তায় সন্তুষ্ট হয়ে আমি দৈব বলে বৃষ্টি দান করলাম, কিন্তু বারবার তো সেটা সম্ভব নয়। প্রকৃতি রক্ষার দায়িত্ব তোমাদের সকলকেই নিতে হবে। ওই শুনুন মহারাজ, বজ্রপাতের আওয়াজ। এবার তাহলে একটু বৃষ্টিতে ভেজা যাক। চলো চলো, তাহলে আমরা সবাই এই বৃষ্টিতে গা ভেজাই। কি সুন্দর শব্দ! আবার আমার রাজ্য সবুজে ভরে উঠবে। আমাদের অনেক গাছ বসাতে হবে, সবুজ করতে হবে। গাছ যদি কমে যায় তাহলে প্রকৃতির রোষে পড়ে যেতে হবে। ঠিক বলেছ, গাছ লাগাতে হবে, সেচ কাটতে হবে, তবেই তো আমরা অনাবৃষ্টি থেকে বাঁচতে পারবো। মহারাজ, এই দেখুন। নবাব বাহাদুর পত্র পাঠিয়েছেন, রাজবাড়ির সবাইকে নিয়ে আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন মহারাজ। তাই নাকি? তা কিসের জন্য হঠাৎ এই আমন্ত্রণ পত্র? নবাবের কেন্দ্রে যতগুলো রাজ্য আছে সেই সব রাজ্যের রাজা ও রাজসভার সদস্যদের আমন্ত্রণ জানিয়েছেন। মানে একটা ছোটখাটো জলসার মাধ্যমে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করেছেন আর কি। চিঠিতে তো সেরকমই লেখা আছে মহারাজ। হ্যাঁ, জলসার পাশাপাশি ভুরিভোজ। বাবা বাবা বাবা, এ তো খুবই আনন্দের কথা। মন্ত্রী, তাহলে তো সবাইকে জানিয়ে দাও, আমরা সবাই মিলে মুর্শিদাবাদ যাব। বলছিলাম কি মহারাজ, সবাই মিলে যদি মুর্শিদাবাদে চলে যাওয়া হয় তাহলে তো রাজবাড়ি একেবারেই খালি হয়ে যাবে। এভাবে রাজবাড়ি খালি করে যাওয়াটা কি ঠিক হবে মহারাজ? হ্যাঁ, কথাটা তো তুমি ঠিকই বলেছো। না মানে বুঝতেই তো পারছেন, চোর ছেঁচোরেরা যে পরিমাণে এই রাজ্যে বাসা বেঁধেছে, ঈশ্বর না করুন একটা ছোট বড় কিছু হয়ে গেলে তখন কিন্তু আর কেঁদে কুল পাবেন না মহারাজ। না না মন্ত্রী, তুমি ঠিক কথাই বলেছ, কিন্তু নবাবের আমন্ত্রণে না গিয়ে রাজবাড়ির পাহারা দেওয়ার কাজ কেই বা করতে চাইবে বলো? মহারাজ, আপনি বরং গোপালকে বলুন। গোপাল? হ্যাঁ মহারাজ, গোপাল তো এর আগে অনেকবার নবাবের রাজবাড়িতে নিমন্ত্রণ খেয়েছে, আর যতবারই মুর্শিদাবাদে গিয়েছে নবাবের মন জয় করে এত উপহার নিয়েও এসেছে। আর আপনার চোখের সামনে নবাব গোপালকে নিয়ে এতটাই মত্ত থাকেন যে আপনাকেই ভুলে যান। এটা নিশ্চয়ই আপনারও খুব একটা ভালো লাগে না মহারাজ? মানে বুঝি মহারাজ, আমি বুঝি, সেই জন্যই তো বলছি গোপালকে এইবার আটকে দিন। বলছো, কিন্তু শুধু রাজবাড়ি পাহারা দেওয়ার কথা বললে তো গোপাল থাকতে চাইবে না। ও ঠিক কোনো না কোনো বাহানা দিয়ে মুর্শিদাবাদে চলে যাবে। হ্যাঁ, তা অবশ্য ঠিক। তাহলে মহারাজ প্রণাম নেবেন। রানী মায়ের জন্য আপনি যে হীরের জড়োয়া হাটটি গড়তে দিয়েছিলেন সেটা হয়ে গেছে। এই নিন, একবার যাচাই করে দেখে নিন মহারাজ। ও হ্যাঁ, হারটা আমার বেশ পছন্দ হয়েছে। ঠিক আছে, কত কি হয়েছে নায়েব মশাইকে হিসেব দিয়ে তোমার প্রাপ্য অর্থ নিয়ে যাও। থামুন মহারাজ, থামুন। কি হলো মহারাজ? পেয়েছি, গোপালকে আটকাবার জব্বর উপায় পেয়েছি। কি উপায়? সবার জন্য একটা বিশেষ ঘোষণা রয়েছে। আমাদের নবাব বাহাদুর আগামী পরশু তার প্রাসাদে সকল রাজসভা সদগণদের আমন্ত্রণ জানিয়েছেন। তাই নাকি? হ্যাঁ, বাবা 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 বাবা, নবাবের বাড়িতে নিমন্ত্রণ, তার মানে তো ভালোই খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে মহারাজ। আরে কি বলছো সেনাপতি? নবাব বাহাদুরের নিমন্ত্রণ আর ভুরি ভোজ হবে না, সেটা কখনো হয়? মহারাজ, এবার আসল কথাটা পারুন। সবাই শোনো, গোপাল বাদে বাকি সবাই আগামীকাল ভোর 5টার মধ্যেই রাজবাড়ির প্রাঙ্গণে চলে আসবে। আমি বাদে মানে?
আমি ঠিক বুঝলাম না মহারাজ। তুমি বাদে মানে তুমি বাদে বাকি সবাই যাবে, এতে আবার না বোঝার কি আছে গোপাল? মহারাজ তো ঘুরিয়ে পেঁচিয়ে কিছু বলেননি। মহারাজ, আমাকে নিয়ে না যাওয়ার কারণটা কি আমি জানতে পারি? কারণ বলতে সেরকম কিছুই নয়। আসলে হয়েছে কি, তোমাদের রানীমার জন্য আমি একটা হীরের জড়োয়া হার শ্যাঁকড়ার কাছে গড়তে দিয়েছিলাম। শ্যাঁকড়া আবার আগামীকালই ওই হারটি দিতে আসবে। এবার যদি রাজবাড়িতে এসে কাউকে না দেখে তাহলে তো কথা দিয়ে কথার খেলাপ করা হবে। আর তুমি কি সেটা চাও গোপাল? না, সে আমি চাই না, কিন্তু আমি কেন? আমি ছাড়াও তো আরো অনেকেই আছেন যে হারটা নেবার জন্য রাজবাড়িতে থাকতেই পারে। তোমার উপর আমি যতটা ভরসা করতে পারি, অন্যের উপর কি আর সেই ভরসাটা করতে পারি? তুমি বরং রাজবাড়িতেই থাকো, তোমার কোনো অসুবিধে হবে না। ওহ মহারাজ, যা দিচ্ছেন না গোপালকে! শ্যাকরা ফিরিয়ে দিয়ে আগামীকাল হাটটি দিতে আসার পরিকল্পনা একেবারে ঠিক ঠিক পথে যাচ্ছে। এবারের টিকোটা জব্দ হবে। গোপাল, তাহলে ওই কথাই রইল, আমরা না ফেরা পর্যন্ত তুমি রাজবাড়িতেই থাকবে। মনে হচ্ছে আমাকে না নিয়ে যাওয়ার এই ফন্দিটা মন্ত্রীমশাই মহারাজের মাথায় ঢুকিয়েছে। ঠিক আছে, আমার নামও গোপাল। মুর্শিদাবাদ না যেতে পারি তো কি হয়েছে? কৃষ্ণনগরকে এই একেবারে মুর্শিদাবাদ বানিয়ে দেব। হ্যাঁ। কি গোপাল, আরে চুপ করে আছো কেন? আহা, কিছু বলো। আমি আর কি বলবো মহারাজ, আপনি যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। আপনার নির্দেশ কি আমি অমান্য করতে পারি মহারাজ? হ্যাঁ, কিন্তু কিন্তু আবার কি? আমি যে এখানে থাকবো, তাহলে আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা কি হবে? ও এই ব্যাপার। আরে তুমি ওসব নিয়ে কিচ্ছু চিন্তা করো না, আমাদের রান্নার ঠাকুর তো রইলই। তোমার যা খেতে মন চায় বলবে, ও তোমার জন্য বানিয়ে দেবে। হ্যাঁ, ব্যাস, তাহলে আর কোনো সমস্যা রইল না। আপনারা নিশ্চিন্তে মুর্শিদাবাদ থেকে ঘুরে আসুন মহারাজ, আমি এখানে আছি। এই তো ফাঁদে পড়েছে, ফাঁদে পড়েছে। এইবার জালটাকে শক্ত করতে হবে, যেন ছিঁড়ে বেরোতে না পারে। এই নে রাজবাড়ির সদর দরজার নকল চাবি। ঠিক সময়ের মধ্যে যেন কাজটা হয়ে যায়। আরে মন্ত্রীমশাই, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, সব কাজ একেবারে ঠিক সময়ে হয়ে যাবে। মনে রাখিস, গোপাল কিন্তু খুব চালাক, তোদেরকে যেন কোনোভাবেই ধরে না ফেলে। আপনি আমাদের ওপর দায়িত্ব দিয়েছেন তো? দিয়েছেন, কিন্তু এবারে মন্ত্রী মশাই আমাদের মোহরের অঙ্কটা একটু বাড়িয়ে দেবেন। হ্যাঁ, আরে তোদের সাথে কি আমার মোহরের সম্পর্ক রে? আমি আছি তোদের পাশে, কাজটা কর না। তারপর তো আছি, মোহরের অঙ্ক বাড়াবো, কচু বাড়াবো। গোপাল, তাহলে তুমি সব দেখে শুনে রেখো, আমরা তাহলে আসছি। ঠিক আছে মহারাজ, আপনারা নিশ্চিন্তে যান, কোনো অসুবিধে হবে না। চিন্তা করবেন না মহারাজ, অসুবিধা তৈরি করার জন্য আমি আছি। বেশ বেশ, এই চলো চলো, রওনা দেওয়া যাক। এই যে ঠাকুর, জল খাবারের ব্যবস্থা কত দূর? এই তো হয়ে এসেছে। আরে কি মাত্র এই কটা লুচি? কি বলছো গোপাল? এখানে তো 50 খানা লুচি আছে, এতেও তোমার হবে না? আরে এই লুচি আমার পেটের এক কোণায় পড়ে থাকবে। তুমি আরো শখানেক লুচি ভাজো ঠাকুর, আরো শখানেক। আরো শখানেক? রাজার হালে থাকবো, রাজার হালে। শোনো, এই কটা মিষ্টিতে আমার কিচ্ছু হবে না, আরো মিষ্টি নিয়ে এসো, আরো মিষ্টি। কি হলো, থামলে কেন? মিষ্টি নিয়ে এসো। গোপাল, আর তো মিষ্টি নেই, সব শেষ। ও, মিষ্টি শেষ? তা মিষ্টি শেষ তো কি হয়েছে? ফলমূল তো আছে নাকি? হ্যাঁ, মানে তা আছে। তাহলে দাঁড়িয়ে আছো কেন? নিয়ে এসো, নিয়ে এসো। এই নাও গোপাল, এই শেষ ঝুড়ি ফল। রাজবাড়িতে কিন্তু আর ফল নেই। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও।
ঠাকুর, দুপুরের খাবার ব্যবস্থা করো, আমি আসছি। আরে, এ কি করেছো? হাঁড়ি কড়াই নিয়ে চলে এসেছো? কি করব, তোমার খাবার পরিবেশন করার জন্য সকাল থেকে আমার পায়ের 12টা বেজে গেছে। একবার এদিক একবার ওদিক, তাই একেবারে সব খাবার নিয়ে চলে এসেছি। নাও, তুমি তুমি মন ভরে খাও, আমি এখন আসছি। কেমন? আসছো মানে? কোথায় যাচ্ছো? আমার রান্নার কাজ শেষ, বাড়ি যাচ্ছি। চিন্তা নেই, তোমার রাতের রান্না করে আমি ভোজনশালায় রেখে দিয়েছি, খেয়ে নিও। আচ্ছা, এসো। সারাদিন অনেক খেয়ে ফেলেছি, এবার একটু বিশ্রাম দরকার। রাজবাড়িতে যখন আছি তখন তো আমি আজকে রাজার হালেই বিশ্রাম দেব। রাজবাড়িতে থাকবো আর রাজার পালঙ্কে ঘুমাবো না, এটা কখনো হয়? যাই, একটু গড়িয়ে নেওয়া যাক। ওরে বাবা রে বাবা, কি নরম গদি রে, মনে হচ্ছে যেন তুলোর উপর বসে আছি। উফ, এই বিছানায় যদি একটু লাফানো যায় তাহলে বেশ মজাই আসবে। হ্যাঁ, যা খেয়েছি সব একেবারে হজম হয়ে যাবে। ওরে বাবা রে বাবা, এ তো বিছানা নয়, তুলোর বস্তা। ইয়ে ইয়ে। ওরে বাবা রে, উফ, কোমরের হাড়টা মনে হয় খুলেই গেল। এটা কি হলো? হায় হায় হায়, কি হলো? মহারাজের পালঙ্কের একটা পায়া যে ভেঙে গেল, এবার কি হবে? মহারাজ যদি জানতে পারেন যে তার সাধের পালঙ্কের আমি এই অবস্থা করেছি, তাহলে তো আমার অবস্থা শেষ। ইস, কেন যে এই বয়সে এসে এত লম্ফজম্প করতে গেলাম। না না, ব্যাপারটা সামলাতে হবে। কি যে করি। নমস্কার। কে? আমি শ্যাকরা রামকানাই কর্মকার। রানীমার এই জড়োয়ার হাটটা মহারাজ আপনাকে দিতে বলেছেন। ও, এনেছেন? দিন। সবই তো ঠিক আছে, কিন্তু এই হাটটাই যদি গতকাল দিয়ে দিতেন তাহলে আমার মুর্শিদাবাদ যাওয়াটা হতো। আরে, আমি তো গতকালকেই হাটটা নিয়ে এসেছিলাম, কিন্তু মন্ত্রী মশাই আর মহারাজ দুজনেই আমাকে বললেন যে আজকে এসে আপনার হাতে হাটটা দিয়ে যেতে। ও, তাহলে এই ব্যাপার। আমাকে ইচ্ছে করেই মুর্শিদাবাদে নিয়ে যাওয়া হয়নি। হ্যাঁ, এখন তো মনে হচ্ছে মহারাজের পালঙ্ক ভেঙে আমি একেবারে ঠিক কাজ করেছি। রাতের ভুরিভোজ শেষ, এবার একটা জোরদার ঘুম দেওয়া যাক। কিন্তু মহারাজের পালঙ্কটা, ওটার কি ব্যবস্থা করা যায়? ধুর, যা হবে কাল দেখা যাবে। এখন খুব ঘুম পাচ্ছে, কিন্তু একটু খিদেও পাচ্ছে। দেখি তো রান্নাঘরে আর কিছু খাবার আছে কিনা। এই দেখো, রান্নাঘরে ভোজনশালায় গলা লুকিয়ে রেখে আমাকে ঠাকুর বলল ফল নাকি সব শেষ। জানে না তো আমার নামও গোপাল। আমার নজর থেকে খাবার আড়াল করা অত সহজ নয়। আরে আস্তে আস্তে। ধুর, মন্ত্রী মশাই কি চাবি দিয়েছেন? এ দিয়ে তো তালা খুলছেই না। তুই ছাড়, দে চাবিটা আমাকে দে, দেখি নাচতে না পারলে উঠোন বাঁকা। আস্তে ঘটা ঘটা, আস্তে। একটু এদিক ওদিক হলে কিন্তু গোপাল দাদা জেগে যাবে। আরে আস্তেই তো যাচ্ছি। দেখ, সামনে সিঁড়ি আছে। চল চল, ওঠ ওঠ। ওরে বাবারে, ওরে বাবারে। এই কিসের যেন একটা চিৎকার হলো না? হ্যাঁ,
তাহলে কি রাজবাড়িতে কেউ ঢুকেছে? দেখি তো একবার। বাবারে কি জোরে লাগলো, বুড়ি বাবারে। আস্তে ঘটা আস্তে, দূর তোকে নিয়ে আসাটাই আমার ভুল হয়েছে। এই এই তুই কি বলছিস রে? হ্যাঁ, আমি কল্লার কোষে পড়ে গেছি আর আমার লাগবে না? আরে ঠিক আছে চল এবার, গোপাল দাদা জেগে গেলে কিন্তু একেবারে ফেঁসে যাবো। এবারে বুঝলাম এই দুই ব্যক্তি রাজবাড়িতে চুরি করার জন্য ঢুকেছে। দাঁড়া বেটা, চুরি করাচ্ছি। এ কি গোপাল দাদা তুমি? কিরে, ভূত দেখার মতো চমকে উঠলি কেন? আয় 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 আয়। এবার বলতো ঠিক কি কি চুরি করার জন্য রাজবাড়িতে এসেছিলি? বিশ্বাস করো গোপাল দাদা, চুরি করার মতলবে আমরা এখানে আসিনি। তাহলে এত রাতে রাজবাড়িতে কি লুকোচুরি খেলতে এসেছিলে বাবা? বল বল, নইলে কিন্তু মহারাজের অনুপস্থিতিতে রাজবাড়িতে চুরি করার অপরাধে তোদের শুলে চড়ানোটা কেউ আটকাতে পারবে না। না না গোপাল দাদা, অমন করে বলো না। বলছি সব বলছি। এবার পথে এসো বাবা। মন্ত্রী মশাই আমাদের এখানে পাঠিয়েছিলেন। মন্ত্রী? হ্যাঁ, রানীমার জড়োয়ার হাটটা চুরি করে নিয়ে যাবার জন্য ওই মন্ত্রী মশাই আমাদের পাঠিয়েছেন। আমাদেরকে ওই রাজবাড়ির সদর দরজার নকল চাবিও দিয়েছিল। ও, মন্ত্রীর পেটে পেটে এত? দাঁড়াও বেটা মন্ত্রী, তোমার মজা আমি দেখাচ্ছি। নইলে আমার নামও গোপাল না। হ্যাঁ, কি রাজবাড়ির দরজা এভাবে খোলা কেন? ঘটা নিশ্চয়ই এতক্ষণে সব চুরি করে ফাঁকা করে দিয়েছে। হ্যাঁ, সেটাই তো। সদর দরজা এভাবে হা করে খোলা আছে। গোপাল কোথায়? চলো তো ভেতরে গিয়ে দেখি। কি অবস্থা! দেখুন মহারাজ, দেখুন কাকে দিয়েছেন রাজার পাট। চোর এসে গোপালকে চুরি করে নিয়ে গেলেও ওর ঘুম ভাঙবে না। ওর ঘুম আমি ভাঙাচ্ছি। গোপাল! কি মহারাজ, আপনি এসে গেছেন? এসব কি গোপাল? চারিদিকে এভাবে খাবার পড়ে আছে, দরজা খোলা, আর তুমি নাক ডেকে ডেকে ঘুমোচ্ছ। মানে মহারাজ, আমি তো খেয়ালই করিনি যে দরজাটা খোলা আছে। তা কেন খেয়াল করবে গোপাল? এটা কি তোমার নিজের বাড়ি? নিজের বাড়ি হলে দরজার পাশাপাশি জানলাটাও বন্ধ করে ঘুমোতে।